আমরা পেট্রোলিয়াম দ্রব্য, পেট্রোল, জ্বালানি এগুলোর দাম বাড়ছে, কমার কোনো ইতিহাস আমরা বাংলাদেশে পাইনি। শুধু বাড়তেই থাকে। ১ টাকা হয়তো প্রথম ৫ টাকা, এখন ১ টাকা কমিয়েছে। এটি যে করেছে এটি আরো বেশি হওয়া উচিত। অর্থাৎ পেট্রোল এখন ১০০ টাকার ঘরে আনা উচিত, ডিজেল এখন ১০০ টাকার নিচে আনা উচিত। এই জিনিসটা নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলে না যে আন্তর্জাতিক বাজারে এই ব্যারেলের দাম এত কমেছে, আমার দেশে তুমি কমাও ভাই। নান। অর্থাৎ মানুষের সাফারিংস নিয়ে আমাদের কোথাও কোনো কথা হয় না। ভ্যালিড দিনক্ষণ চাচ্ছে, এবং এইটার সাথে এই দিনক্ষণ কেন চাচ্ছে না যে এই ১০ জন কর্পোরেটের দুর্নীতিবাজ, ব্যাংক লুটেরা, ব্যাংকের এমডি, ব্যাংকের পরিচালনা পর্ষদ, এদের ৩ মাসে বিচার হোক, কেউ বলছে না। অর্থাৎ তারা বন্দোবস্তে চলে গেছে, তারা পারচেজ করে ফেলছে পলিটিক্সকে। বাংলাদেশের পলিটিক্স পারচেজ হওয়ার ফলে আমি যে সংখ্যা দেখছি, সেই সংখ্যা আমি মনে করি 53 ইয়ার্সে মানুষ যেই সংখ্যার ভিতর ছিল সেটি হয়তো পুনরাবৃত্তি হতে পারে। তাদেরকে যদি জনগণ প্রত্যাখ্যান না করে, তাহলে জনগণ আবার সেই অতল গব্বরেই পরিণত হবে। এবং এই টাকা নিয়ে ভোট না, ভোট দিয়ে টাকা না, এসব স্লোগান নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা রাষ্ট্রীয়ভাবে এটা প্রচার করবে। সবচেয়ে বড় একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগে, আমাদের বাংলাদেশে, আমি অন্যান্য দেশের বাদে দিলাম, আমার পার্শ্ববর্তী কলকাতায় মমতা দিন দিন শুকনো হচ্ছে, দিন দিন সে গরিব হচ্ছে, দিন দিন তার পায়ের জুতোটি ছিঁড়ে যাচ্ছে। আর আমার দেশে কি চিকন লোক রাজনীতিতে ঢুকে ফলোইং মর্নিং এ এত মোটা হয়ে যায়, এত ফ্যাটি হয়ে যায়, এত চর্বি জমে তার গায়ে, তার সাইকেল ছিল না, তার গাড়ি হয়ে যায় ফলোইং মর্নিং এ। অর্থাৎ মোটা তাজা হওয়ার একটা বন্দোবস্ত রাজনীতি, কিন্তু সেটি তো উল্টো হওয়ার কথা। সেই উল্টো রাজনীতি, মোটা মানুষ রাজনীতিতে আসবে, সে চিকন হবে মানুষের সেবা করে। ধনী মানুষ, টাকা পয়সা রাজনীতি আসবে, তার টাকা কমতে কমতে সে গরিব হয়ে যাবে। আমরা সেই বন্দোবস্তে যাচ্ছি না, সেই বন্দোবস্তের কথা কেউ বলছি না। সবচেয়ে বড় কথা, আমাদের এই দেশে এই যে ১৯২০ সাল যদি আমি ধরি, ২০ সাল থেকে শুরু করে এই পর্যন্ত আমরা দ্বিজাতি তত্ত্ব বলেছি, ধর্মীয় তত্ত্ব বলেছি, এটা বলেছি, সেটা বলেছি, কিন্তু ধনী গরিবের বৈষম্য নিয়ে আমরা আজ পর্যন্ত কেউ আমরা অ্যাড্রেস করলাম না। আমরা ওই যে দ্বিজাতি তত্ত্বর কথা বলে আমরা পাকিস্তান পেয়েছি, আবার ধর্মের কথা বলে আমরা আবার ইন্ডিয়া ভাগ হয়েছি, আবার ভাষার কথা বলে উর্দু ভাষাভাষী, বাঙালি অবাঙ্গালি বলে আমরা স্বাধীন হয়েছি। স্বাধীনতার পর আমরা এতটুকু বছর চলে গেলেও আমরা ধনী গরিবের যে বৈষম্য, কোন কারণে, কিসের কারণে এই বৈষম্যটা দিন দিন বেড়েছে, এবং ধনীর হাতে সবসময় ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, কোর্ট থাকে, কাছারি থাকে, সেগুলোকে অ্যাড্রেস করে আমরা এখনো কেউ কোনো কর্মসূচি না, আন্দোলন করি না, আমাদের প্রিন্সিপাল সাজাই না, আমাদের কর্মসূচি সাজাই না। অর্থাৎ আমরা রিয়েল জায়গায় কেউ এখনো অ্যাড্রেস করতে পারিনি। আমরা কেন এখন ভাবতে পারবো না, এআই এর যুগে কেন এখন ভাবতে পারবো না যে কেন মানুষ মোটা থেকে মোটা মানুষ অধিক মোটা হয়, চিকন মানুষগুলো অধিক চিকন হয়ে যায়। কৃষকের কথা আমি ভাবছি না, যার কোনো কর্মঘণ্টা নাই, যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আমার অন্ন জোগাড় করে। ওই যে আমি গত পরশু টেলিভিশনে বলেছি, তাদের এই সার, তাদের বীজ সব লোপাট হয়ে যায়, এবং লোপাট করে সরকারি কর্মকর্তারা গ্রামে গঞ্জে টাউট বটপরের সহায়তায়। অর্থাৎ আমি যে জিনিসটা সবচেয়ে বড় অ্যাড্রেস করার কথা, সেই জিনিস নিয়ে রাজনৈতিক দলগুলো কোনো কর্মসূচি দিচ্ছে না। আমি এটিতে বিস্মিত, সাধারণ মানুষ যেটিতে ক্ষতিগ্রস্ত। আজকে বিদ্যুৎ, আজকে সবচেয়ে বড় একটা ক্রেডিট দিতে চাই এই সরকারকে, তো আমরা সমালোচনা করি, তুলনা করি। আমরা পেট্রোলিয়াম দ্রব্য, পেট্রোল, জ্বালানি এগুলোর দাম বাড়ছে, কমার কোনো ইতিহাস আমরা বাংলাদেশে পাইনি। শুধু বাড়তেই থাকে। ১ টাকা হয়তো প্রথম ৫ টাকা, এখন ১ টাকা কমিয়েছে। এটি যে করেছে এটি আরো বেশি হওয়া উচিত। অর্থাৎ পেট্রোল এখন ১০০ টাকার ঘরে আনা উচিত, ডিজেল এখন ১০০ টাকার নিচে আনা উচিত। এই জিনিসটা নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলে না যে আন্তর্জাতিক বাজারে এই ব্যারেলের দাম এত কমেছে, আমার দেশে তুমি কমাও ভাই। নান। অর্থাৎ মানুষের সাফারিংস নিয়ে আমাদের কোথাও কোনো কথা হয় না। এবং আপনাদের টকশোর মাধ্যমেও, টকশোতেও আপনারা এমন এমন প্রশ্ন করেন যাতে এই সাবজেক্টগুলো আসেই না, পাবলিকের সাফারিংস আসেই না। পাবলিকের যে বিদ্যুতের বিল সে দিতে পারছে কিনা, গ্যাসের সিলিন্ডারের দাম কি অযৌক্তিকভাবে বেড়েছে কিনা, দ্রব্যমূল্য রোজাতে সহনীয় ছিল, এখন কেন বাড়তেছে, বাড়লেও কৃষক কত টাকা পায়। অর্থাৎ আমার যেই কৃষি নির্ভর বাংলাদেশ, কৃষককে বাঁচাতে হলে এবং কৃষিকে আরো ডেভেলপ করতে হলে, সারা বিশ্বে কিন্তু এখন খাদ্য সংকট, খাদ্যকে যদি আরো আরো বেশি দ্বিগুণ করা যায়, আমাদের কোনো প্রশ্ন আসে না। আমি একটু শেষ করি, এই ধরনের প্রশ্ন আসে না। অর্থাৎ আমরা একটা ভোটের ভিতরে বন্দী আছি, আমরা সংস্কারের ভিতরে বন্দী আছি, আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের ভিতরেই বন্দী আছি, এবং সাবজেক্টও বলা হয় যে নিষিদ্ধ না করলে আমি ভোট হবে না। আরে ভাই, নিষিদ্ধ যদি ৩০ বছর হবে না তখন কি হবে? তুমি বলতে হবে যে ৩ মাসে নিষিদ্ধ করো। নিষিদ্ধ করতে তো কনসাস লাগে, সবাই একসাথে হইলে তো নিষিদ্ধ হয়ে যায়। এখানে তো আর তেমন কিছু বড় কোনো কিছুর বিষয় ঘটে না। বিচার না চেয়ে নিষিদ্ধ কেন? বিচার না চেয়ে নিষিদ্ধ কেন? আর বিএনপিও বা নির্বাচন চাই কেন? আমি একটা ভেরি পরিষ্কার, নিষিদ্ধ অলরেডি কার্যত দৃশ্যত হয়ে গেছে 5th অগাস্টে।
এটি বুঝতে হবে এবং তারা এটি তো নিয়ে নাই, যদি আমরা মাঠে তো নাই, টানাটানি করি, তাহলে এটি তাদেরকে নিয়ে কেন যদি নিবন্ধন বাতিল নিষিদ্ধ এগুলোর প্রশ্ন আসে? আমি তারা তো আমি নাই না। বলি এটা নিয়ে টানাটানি করা মানে কি? ওই যে শহীদ আছে বুলেট নিয়ে শহীদ, ওদেরকে অপমানিত করা। এটা নিয়ে টানাটানি করা মানে হয়েছে ওই যে পঙ্গু, যার হাত নাই চোখ নাই, চোখের নিমিষে সব হারিয়ে ফেলেছে। আর আমরা তো সিকিউরড, আমরা সিকিউর অবস্থায় কথা বলি, আমরা নিঃশ্বাস নিই, আমার চোখ ঠিক আছে, কান ঠিক আছে, নাক ঠিক আছে, হাত পা সবই ঠিক আছে। আমার পেইন আমার কথা দিয়ে ওদের ওই পেইন এবং ওদের কথা কোনো পরিমাপ করা যাবে না, কোনো ব্যারোমিটারে আসবে না। সুতরাং আমি বলছি, কেন বলছে না যে এই ৩০,০০০ লোককে আমরা বন্দোবস্ত করব তাদের পুনর্বাসনের জন্য? আমরা রাজনৈতিক দলগুলো বলতেছি ৫০০ কোটি টাকা আমরা বাজেট করছি, ১০০ কোটি টাকা দলীয় ফান্ড থেকে দিলাম, ৪০০ কোটি টাকা আমরা ক্ষমতায় গেলে দিব। আমরা কেন বলছি না, আমরা কেন বলছি না যে যে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল বলেন, যে ট্রাইব্যুনাল বলেন, দেরি হচ্ছে, এদেরকে কেন আলটিমেটাম দেওয়া হচ্ছে না কোন রাজনৈতিক দল, যে তোমরা যদি না পারো তোমরা গেট লস্ট, স্টেপ ডাউন? আমরা এই 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 প্রক্রিয়ার ভিতর যাচ্ছি না তো, কেন যাচ্ছি না? আমি সেটাই জানতে চাই। আমি রোড ম্যাপ ভ্যালিড রোড ম্যাপের কথা চাচ্ছে, ভ্যালিড দিনক্ষণ চাচ্ছে, এবং এইটার সাথে এই দিনক্ষণ কেন চাচ্ছে না যে এই ১০ জন কর্পোরেটের দুর্নীতিবাজ, ব্যাংক লুটেরা, ব্যাংকের এমডি, ব্যাংকের পরিচালনা পর্ষদ, এদের ৩ মাসে বিচার হোক, কেউ বলছে না। অর্থাৎ তারা বন্দোবস্তে চলে গেছে, তারা পারচেজ করে ফেলছে পলিটিক্সকে। বাংলাদেশের পলিটিক্স পারচেজ হওয়ার ফলে আমি যে সংখ্যা দেখছি, সেই সংখ্যা আমি মনে করি 53 ইয়ার্সে মানুষ যেই সংখ্যার ভিতর ছিল সেটি হয়তো পুনরাবৃত্তি হতে পারে যদি আমরা এই সবগুলো অ্যাড্রেস না করি। অর্থাৎ আমরা ক্রাইসিসকে অ্যাড্রেস না করে যদি আমরা শুধু একটি বিষয়ের উপর যদি একদম কনসেন্ট্রেট করে আমরা যদি বাকিটা আড়াল করি, তাহলে আমাদের দুঃখ দুর্দশার সীমা পরিসীমা থাকবে না। তো আমি যেটি উদাহরণ দিয়েছি যে মোটা লোক চিকন হবে, এবং চিকন লোক মোটা হবে, রাজনীতি বন্ধ করতে হবে, আর গ্রামে গঞ্জে একটা আওয়াজ তুলতে হবে। প্রফেশনবিহীন যারা রাজনীতি করতে যাবে, মাঠে যাবে হঠাৎ টাকা নিয়ে, তাদেরকে যদি জনগণ প্রত্যাখ্যান না করে, তাহলে জনগণ আবার সেই অতল গব্বরেই পরিণত হবে। এবং এই টাকা নিয়ে ভোট না, ভোট দিয়ে টাকা না, এসব স্লোগান নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা রাষ্ট্রীয়ভাবে এটা প্রচার করবে এবং ভোটে যে প্রার্থী ক্রাইটেরিয়াও তারা একটা সেট করে দেবে, এবং এই একটা শিক্ষাগত যোগ্যতাও সেট করে দিবে, আচরণগত যোগ্যতাও সেট করে দিবে, তার ঘরবাড়ির হিসাব নিকাশও নির্বাচন কমিশন প্রচার করবে, এবং তার অতীত কর্মকাণ্ড, ফ্যাসিস্ট জামানায় তার কর্মকাণ্ড কি ছিল সেটা নির্বাচন কমিশনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে প্রচার করা উচিত বলে আমি মনে করি। এবং আমি আপনার কাছে বিনয়ের সাথে আমি এই শো যদি লিড করতে পারি আমি খুশি হব। আমার এই কথা, আমি সহ আলোচকরা এত ইনফরমেটিভ, এত ভালো আলোচনা করে, ওনাদের সাথে আলোচনা করা বড় দুরূহ, কম জানা লোক, ওনাদের সাথে আলোচনা করা মানে ডিফিকাল্ট বটে। আমাকে স্পেস দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। শুভ হোক আগামী, সুন্দর হোক পৃথিবী।